সুপ্রিয় দর্শক সবাইকে বর্ষণমুখর এই বিকেলে আমন্ত্রণ জানাচ্ছি আয়নার সময় মুখোমুখির আজকের পর্বে। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আমাদের সময় হঠাৎ করে বৃষ্টি এলো। বুঝতেই পারছেন আমাদের আজকের অতিথি মডেল এবং অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। বৃষ্টি কেমন আছো? এই তো দিদি, আমি ভালো আছি। তোমায় দেখে আরো বেশি ভালো লাগছে। এখন তো বৃষ্টির সিজন, বুঝতেই পারছো, এবং ঘোর বর্ষা যাকে বলে সেটাই। আমাদের পত্রিকার পাতা জুড়ে থাকে বর্ষায় একজন মডেল নীল সেজে তারপর ছবি তোলে। এটা আসলে বাস্তবের সঙ্গে কতটা মিল? বর্ষা সবার পছন্দ, বৃষ্টি আমি খুব পছন্দ করি। আমার একটা নিজস্ব ডায়লগ আছে যে বৃষ্টি মানে ভালোবাসা, ভালোবাসা মানে আমি। এখন মানে বৃষ্টি বিন্দু আমি খুব পছন্দ করি, আর বৃষ্টি বিন্দু আমি ভালোবাসি। বৃষ্টি যেহেতু ভালোবাসি, বৃষ্টির সাজে সাজতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু কখনো বৃষ্টির পোশাক পরে, যেমন নিউজের সময় মানে নিউজ পত্রিকাগুলোতে যখন আমরা কাজ করি তখন দেখা যায় বিভিন্ন থিমে, সেই থিম ওয়াইজ আমাদের কালারে ম্যাচ করে তারপরে শাড়িটা পরতে হয় বা ড্রেস পরতে হয়। বাস্তব লাইফে আসলে আমরা এতটা ব্যস্ত থাকি, তখন হয়ে ওঠে না। আর কখনো হয়ে উঠলে দেখা যায় যে সময় থাকে না বা কোনো না কোনো গ্যাপ থেকে যায়, কিন্তু চেষ্টা করি। আর সবচেয়ে মজার বিষয়, এখনকার জেনারেশন যারা, তারা এই জিনিসটার মনে হয় ঘাটতি পূরণ করছে। তারা খুব সুন্দর সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিভাবে পরবে, কোন কালার, সেটার সাথে জুয়েলারি সব কিছু ম্যাচ করছে। তার মানে তুমি এবং আমরা সফল। হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি, যেটা করতে বলছি, তারা সেটা করছে। হ্যাঁ, কারণ আমাদের থেকেই তো শিখবে, ছোটরা তো শিখবে। তারপর আমরা যখন আসলে দেখা যায় গ্যাপে চলে যাব, তখন ওরা আবার সামনের জেনারেশনকে শেখাবে। এইভাবেই তো আসলে হচ্ছে, যেমন আমরা তোমাদের দেখে শিখছি। তুমি তো প্রথমত একজন মডেল, তারপর তুমি অভিনয়ে গিয়েছো। তোমার এই জার্নিটা কিরকম ছিল? যখন আমি শুরু করি বরাবর ছিল নিজের খালি গলায় গান গেতাম, দেন দেখা যায় ফেসবুকে একটু আপ দিতাম। তো সেইভাবেই এসিটিভি থেকে আমাকে নক আসে যে আমি কি অ্যাঙ্কারিং করব কিনা। প্রথম কাজটা ভিজুয়ালে আসছে, আমি অ্যাঙ্কারিং করি মনের মতো গানের। তারপর হুট করেই একটা টিভিসির জন্য নক আসে যে বৃষ্টি টিভিসি করবে কিনা। তো পাশাপাশি আসলে সবগুলো হয়ে যায় আমার। পরিকল্পনা করে হয়নি, কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে যায়। হ্যাঁ, যে এমন না যে টিভিসির, কারণ টিভিসির সেক্টরটা আমার একদম চেনা ছিল না। হুট করেই কল আসে কারখানা প্রোডাকশন থেকে, শরাফ আহমেদ জীবন ভাইয়ের প্রোডাকশন হাউস। তো সেখান থেকে আমি প্রথম কাজ করি ডেটলের, তারপর বার্জারের। তারপর নাটকে অভিনয় কিভাবে? আমি তো বেশিরভাগ টিভিসি করি, নাটকটা খুব কম করা হতো, একদম করিনি যে তা না। এখন আমি নাটকটা আসলে একদম কন্টিনিউ করছি। আমার তো সামনে এই যে কিছুদিন আগে গেল ইন্টারন্যাশনাল গুন্ডা, শেখান সেলিমের, সজিবুল ইসলাম হচ্ছে প্রডিউসার ছিল, সে প্রডিউস করেছে। নাফিস আহমেদ ভাইয়ার সাথে কাজ করলাম, তার সাথেই পরপর আমার অনেকগুলো কাজ গেল, সামনেও আর অনেকগুলো কাজ আছে। এখন একটু নাটক, ওটিটি এই দিকে মুভ করছি। মডেলিং আমাদের দেশে যেটা ভাবা হয় যে মডেলিং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে একজন মডেল কাজ করতে পারে, তারপর তার উপযোগিতা কমে যাওয়াও বলতে পারো, কিংবা সে হয়তো কাজ থেকে একটু দূরে সরে যায়। সেই ক্ষেত্রে কি আসলে টিকে থাকার জন্য মডেলরা অভিনয়ের দিকে ঝোঁকে? তেমন কেন হবে, রুমা আপুরা এখনো কাজ করছে না? বড়রা তো অনেকেই কাজ করছে, যেমন মৌ আপু, তারা তো আগে একটা সময় মডেল ছিল, তো তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। যারা ঝরে যাচ্ছে তারা হয়তো বা কাজের জায়গাটাকে বুঝতে পারছে না, বা কাজের জোন থেকে বের হয়ে গেছে, যে ট্র্যাকের বাইরে একটা ট্র্যাকে চলতে হয়। যে রুমা আপুদের এখনো সবাই চেনে, আখি আপু, রুমা আপু, হীরা আপু, টুম্পা আপু, মানে তারা কিন্তু এখনো আছে। তারা এখন শেখাচ্ছে ছোটদেরকে। এখন ছোটরা ভুল করি, কিন্তু ভুলটাকে যখন বড়রা শুধরে দেয়, সেই জিনিসটা নেওয়ার মতো যদি আমার ক্ষমতা থাকে, তাহলে আমার লাইন মানে ট্র্যাকটা লেস হবে না, সেই ট্র্যাকে আমরা যেতে পারবো। এবং আমার মনে হয় না যে মডেলিং থেকে আর বের হতে হবে। মানে এই ক্যারিয়ারটাই অনেক লং হতে পারে যদি সেই ডেডিকেশনটা থাকে। সেই ডেডিকেশন থাকলে কেন মানে আমাদের শুধু দেশে কেন, আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি তো সে প্রেজেন্ট করতে পারছে। তাকে ধৈর্য ধরতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, আমরা ধৈর্য ধরতে পারি না। আমাদের যদি ধৈর্যটা থাকে, তাহলে আমরা আমাদের জায়গায় পৌঁছতে পারবো। কষ্ট করে কচ্ছপের মতন আগাতে হবে, খরগোশের মতো না। তুমি তো একই সঙ্গে যেহেতু দু তিনটা ক্ষেত্রে কাজ করছো, একদিকে তুমি মানে মডেলিং করছো, আর একদিকে অভিনয় করছো, এবং সবকিছু মিলিয়ে আসলে তোমার স্বাচ্ছন্দ্য বোধ করো কোন ক্ষেত্রে? ক্যামেরার সামনেই আসলে স্বাচ্ছন্দ্য, এখন সেটা মডেলিং হোক বা অভিনয়। কিন্তু হ্যাঁ, আমি অভিনয় করতে খুব পছন্দ করি, আমি খুব ভালো একজন অভিনেত্রী হতে চাই। আমি বলি সব সময়, যেটা অ্যাক্টিং করতে আমি খুব পছন্দ করি বেশি। ধরো তুমি মডেলিং থেকে চলে গেছো হচ্ছে অভিনয়ে,
তো অনেক সময় একটু কেউ হয়তো একটু বুলি করতে পারে কিংবা কেউ একটু খোঁচাতে পারে যে হ্যাঁ মডেলিং এ জায়গা হচ্ছে না কিংবা এই জন্য এসছে, এই ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিনা? যখন আমি মডেলিং শুরু করি, নাম না বলি, তো তখন আমি একটু হেলদি ছিলাম। তখন অনেক সময় একটু কথা শুনতে হতো যে ও মডেলিং করতে আসছে, মানে বিভিন্ন মানে মোটুদেরকে আসলে যেই যেই নামে ডাকা হয় সেই সম্বোধন করে, তো তখন আসলে খারাপ লাগতো। একটা সময় দেখতাম যে শাড়ি যখন আমরা ফটোশ্যুট করি, তো ইভেন্টের ফটোশ্যুটগুলোতে কি হয়, যেমন ঈদ, পূজা, তারপর বৈশাখ, ফ্যাশন হাউসগুলো নতুন নতুন পোশাক শাড়ি তারা বের করে বিভিন্ন ডিজাইনের। তো দেখতাম যে আমার জন্য 5টা রাখা হয়েছে, এই পাশেও 5টা, তো আমার সুন্দর শাড়িগুলো আবার ওইখান থেকে সরে ওইখানে চলে যেত। তো মডেলই করতো এমন যে এটা আমাকে দিয়ে দাও, ওকে ওইগুলো দিয়ে দাও, সুতির শাড়িগুলো। তো এমন চলতো কয়েকদিন, তো মন খারাপ হতো। এমনও মানে এমনও সময় গেছে যে চোখের কোণায় পানি জমে গেছে। তো আমি কখনোই কিছু বলিনি, ওকে ঠিক আছে দেখা যাক কি হয়। এমন করতে করতে একবার এমন হয় যে একই মডেল একই শুটে আমরা আবার একই সাথে আছি। তো শুটের সময় ছবি তোলা হচ্ছে, তখন আর চেঞ্জ করার কোনো অপশন নেই। উনাকে দিয়ে একটা বড় শুটের প্ল্যান হচ্ছে আমার সামনে, তো করছে আমার জন্য একই কিন্তু একটু নর্মাল ভাবে, মানে ওই যে বলে না যে ধৈর্য ধরলে আল্লাহ সবকিছু দিয়ে দেয়। তো সেদিন হলো কি যে তার ছবিটা ভালো আসে নাই, আমার ছবিটা খুব ভালো আসে। এবং আমি তো নারায়ণগঞ্জ থাকি, হ্যাঁ পুরো নারায়ণগঞ্জ শহরে আমার ছবি, পুরো নারায়ণগঞ্জ শহরে আমার ছবি ছেয়ে গেছে। তো সেইটা খুব মজার ছিল যে আমি কখনোই রিভেঞ্জ নিতে চাই না, কারণ প্রকৃতি রিভেঞ্জ নেয়। আমি যা করব সেটা আমি ফেরত পাবো, সো সে যা করবে সে সেটা ফেরত পাবে। আমি একটা কথা সব সময় মানি, যেটা ঘড়ির কাঁটা যেখানে শেষ হয় সেখান থেকে নতুন সময় শুরু হয়। বৃষ্টিকে কি আমরা বড় পর্দায় দেখতে পাবো? আমার বড় পর্দায় কাজ হয়েছে, সামনে হবে, অবশ্যই হবে। আমি সাইন করেছি একটা সিনেমাতে, সেটা গিরগিটি, আর আরো একটার জন্য কথা চলছে, সেটার নাম না বলি, যদি সাইনিং হয় তাহলে সবাই জানতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা ড্রিম নামের একটা সিনেমা গেছে প্রসূন রহমানের, সেটা হচ্ছে আমরা ঢাকাকে ট্রিবিউট দিয়ে একটা সিনেমা করি। সেটা বাংলাদেশের প্রথম ফিল্ম যেটা টরন্টোতে গেছে। আমি যতদূর জানি যে টিভিসিতে তোমাকে খুব ঘন ঘন দেখা যায়। আমি যতদূর জানি যে তুমি সর্বোচ্চ টিভিসিতে সম্ভবত অভিনয় করেছো। এটা আসলে ডিরেক্টররা বলতে পারবে, তবে হ্যাঁ আমার মনে হয় যে আমি অনেক বেশি টিভিসি করেছি, আমার থেকে বেশি কেউ করেছে কিনা আমি জানি না। যে কারণ কি তুমি কি ওখানে অনেক বেশি ভালো পারফর্ম করো? এটা হয়তো বা ব্লেসিং, যে অনেক সময় দেখা যায় খুব টাইমিং এর একটা সম্ভাবনা থাকে যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে, তখন সবাই প্রথম অপশনটা আমাকে রাখে যে বৃষ্টি পারবে। মানে তাদের কেন এত আমার প্রতি কনফিডেন্ট, আমি মাঝে মধ্যে বলি তোমাদের এই কনফিডেন্ট আমি একদিন ভেঙে দিব, দেখবো যে আমি খালি এনজি করছি। তো টিভিসি আমি আসলে বেশিরভাগ টিভিসিটাই করতাম, নাটকে ফোকাস দেইনি। টিভিসিটাই করার ইচ্ছে ছিল যে করলে একবারে মুভি করব। তারপর দেখা যায় সবকিছু মিলে মনে হলো যে সবাই বলতেছে যে বৃষ্টি কেন তুমি নাটকে যাচ্ছ না। টিভিসির পরে এখন নাটকটা শুরু করছি, তবে টিভিসি আমি অনেক বেশি করেছি। আর রিসেন্ট আমার একটা কাজ অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, সেটা হচ্ছে টিভিসি, গ্রামীণের একটা টিভিসি। আমাদের সময়ের যে আয়নার সময়, যেটা আমাদের লাইফস্টাইল ফ্যাশন সাপ্লিমেন্ট, যেখানে তোমাকে প্রায়ই দেখা যায় তুমি রূপচর্চা করছো ফটোশুটে আর কি। বিভিন্ন ঋতুতে তুমি যেমন ভিন্ন ভিন্ন পোশাকে আসো, কখনো কখনো আবার রূপচর্চা আসো। শুধু আয়নার সময় রূপচর্চা দেখাবে সেটা তো হয় না। তুমি দর্শককে বলতে পারো যে তুমি বৃষ্টি আসলে রূপচর্চা করে কিনা এবং সেটা করলে কিভাবে করে। বৃষ্টি রূপচর্চা বলতে আগে করতো না, এখন একটুখানি রূপচর্চা করে, কারণ এখন মনে হয় যে প্রত্যেকের জন্য, এটা বয়স কোনো ফ্যাক্ট না, যে প্রত্যেকের উচিত যে নিজেকে ফিট রাখা, নিজেকে সুন্দর রাখা, আর এটার জন্য বয়স কখনো ম্যাটার করে না। রূপচর্চা বলতে একটা স্পেসিফিক জিনিস যেটা আমরা শীত বর্ষা গ্রীষ্ম মানে প্রত্যেকটা ঋতুতে আমরা কভার করতে পারি। সেটা হচ্ছে বেশি করে পানি খেতে হবে, বেশি করে মুখ ওয়াশ করতে হবে ঠান্ডা পানি দিয়ে। এটা থাকে না যে পানি দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটারটা কিন্তু খুবই ভালো। আমরা যদি রাইস ওয়াটার রাতেবেলা একটুখানি ফেসে দিয়ে ঘুমিয়ে থাকি, দেন সেটা পরের দিন সকালে খুব সুন্দর ঘরে পাওয়া যায়। হ্যাঁ, আমি সবচেয়ে বিশ্বাস করি পে করতে হয় না যেটার জন্য, অথচ
আমরা এটা এবং আমি বিশ্বাস করি যে ঘরোয়া উপাদান দিয়ে খুব সুন্দরভাবে নিজেকে সুন্দর রাখা যায়, ফিট রাখা যায়। কারণ কি, এইটাতে কোনো সাইড ইফেক্ট হয় না। যেমন আমার রক্তে অ্যালার্জি, তো আমার বিভিন্ন জিনিসে অ্যালার্জির সমস্যা আছে, তো তখন সেটা আর প্রবলেম আমি ফেস করি না। যেমন আমি একটু কফি পাউডার মানে ঘরোয়া উপাদান দিয়ে প্রত্যেকটা, যেমন এখনকার সময় যে বৃষ্টি হচ্ছে, র্যান্ডম বৃষ্টি, তারপর রোদ, এই আর্দ্রতাটা না, এই একটা আর্দ্রতা ভাব চলে আসে আমাদের ফেসে, তখন আমাদের উচিত প্রত্যেক দিন গ্লিসারিন দেওয়া। যে বিভিন্ন কিছুর মধ্যে যেমন আমরা ছোট্ট করে প্যাক রেডি করতে পারি, রাইস ওয়াটার, তারপর চালের গুঁড়ো, একটুখানি দই, এবং সেখানে 1 চামচ কফি পাউডার এবং গ্লিসারিন মাস্ট বি দিয়ে আমরা ফেসে দিয়ে তারপর মিনিট 10 রেখে ওয়াশ করতে পারি। এইটা প্রত্যেকটা ঋতুতে কভার করে, এবং গ্লিসারিনটা আমাদের জন্য যেমন এই ঋতু বর্ষা এবং শীতের জন্য বেস্ট একটা উপাদান। তাহলে বৃষ্টি শুধু ফটোশুটে রূপচর্চা করে না, বাস্তবে করে, আমরা এটা জেনে ফেললাম। তোমার আরেকটা বিষয় শুনেছি, তুমি খুব পেট লাভার। হ্যাঁ, আসলে ঘটনাটা কি? তোমার কয়টা পেট আছে, কিংবা তাদের সঙ্গে তুমি কিভাবে সময় কাটাও? আমার সবচেয়ে পছন্দের যে পেট, মানে আমি এখনো পালতে পারি না, আমি বলি যে আমার খুব পছন্দ হচ্ছে হাতি। আমার খুব পছন্দ হচ্ছে হাতি। হ্যাঁ, তো আমি বলি সবসময় যে আমার যখন একটা নিজের জায়গা, অনেক বড় একটা জায়গা হবে, তখন আমি একটা হাতি পালবো। এখন হাতি পালার সামর্থ্য নেই। আমি খুব ডগ পছন্দ করি। আমার বাসায় 6টা ডগ আছে, প্রমেনিয়াম ব্রিডের। একটা হচ্ছে কাপ পম, মানে টয় পম, যেটা এইটুকু সাইজের, আর আরগুলো হচ্ছে কালচার পম, যেটা হচ্ছে বিড়ালের সাইজ, মানে বিড়াল থেকেও ছোট। 6 জন, তাদের ভিন্ন ভিন্ন নাম এবং তারা ভিন্ন ভিন্ন ডাকে চলে আসে। বাহ, খুব ভালো। তুমি এবং সময় দাও? সময় বলতে ওদের মজার বিষয় হচ্ছে, মানুষ ভাবে যে ডগ পাললে ডগের জন্য আলাদা খরচ করতে হয়। এই ব্যাপারটা মোটেও না। ডগ বিড়ালের থেকেও কম লাগে, কারণ ওদের হচ্ছে আমি বাসার খাবার খাওয়াই। কারণ কি, বাইরের খাবার যদি আসক্ত করি তাহলে ওদের লিভার, তারপর বিভিন্ন আসলে ওদের নিজেদের ডিজিজ তৈরি হয়ে যায়। যেমন আমি সবসময় বাসার খাবারটা ওদের দেওয়ার চেষ্টা করি, এবং ওরা খুব ছোট, তো ওদের খাবার খুব কম লাগে, কারণ ওরা ভারী হয়ে গেলে ওদের পায়ে ওয়েট পড়ে যাবে, দেন ওরা স্ট্রোক করে। ওরা যত, ডগের একটা জিনিস হচ্ছে ওরা যত কম খাবে, এবং মানে কম বলতে কি, লিমিটেড ওদের খাবারটা থাকবে। ওরা যেমন দুবেলা খায় এবং বাসার খাবার খায়। ঘরের খাবার মানে কি খায়? চিকেন খায়, চিকেন সিদ্ধ। যেমন আমি বলে রাখি যে এখানে আসলে একবারে পাওয়া যায়, তো 5-10 কেজি করে পা, হাত পা, গলা যা আছে সুন্দর করে ওরা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিপাটি করে রাখে, ওরা খায় অল্প। এবার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আসলে ধন্যবাদ যদি দেওয়ার হয় তাহলে দিব হচ্ছে আমাদের সময়কে, কারণ আমাদের সময় হচ্ছে আমার নিজের এমন একটা ফিল হয় যে আমার নিজের একটা জায়গা, একদম নিজের পরিবারের মতো। আমাদের সময়কে ধন্যবাদ কখনো জ্ঞাপন হয়নি, তো বলতে চাই আমাদের সময়কে অনেক ধন্যবাদ, আয়না সময়কে ধন্যবাদ, এবং লাবণ্য লিপি আপুকে অসংখ্য ধন্যবাদ আপু তোমার অনুষ্ঠানে আমাকে বলার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটা বলবো যে নিজের পরিবারকে সময় দিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা এবং বন্দুকের গুলি যখন মুখ থেকে বের হয়ে যায় তখন এটা ব্যাক করা যায় না। তো আমরা যার সাথেই কথা বলবো ভালোভাবে কথা বলি, দাঙ্গা না করি, এবং নিজেদের সাথে নিজেরা সময় কাটাই। আমাদের নিজেদের মানুষের অভাব হয়ে গেছে এখন। ফ্যামিলিকে সময় দেই, ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, অনেক কথা হলো বৃষ্টির সঙ্গে এই বৃষ্টি বেলায়। তাহলে আমরা এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে আয়নার সময় মুখোমুখি নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে।